নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিকের ওপরে আজকে আলোচনা করব সেটা হচ্ছে শুক্রের পূর্বষাঢ়া নক্ষত্রে গোচর। মুখ্যত নক্ষত্রটা নিয়ে আলোচনা করবার উদ্দেশ্য আছে, যেহেতু এই নক্ষত্রের একটা প্রলংড ফল আপনারা প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত পাবেন। সুতরাং সেই হিসেবে এই নক্ষত্রের একটা আলাদা ইম্পর্টেন্স থাকছে। আপনাদের অনেকবার আলোচনায় বলেছি যে যখন কোনো নতুন নক্ষত্র আসবে, আলোচনা করতে করতে কোনো প্ল্যানেট যখন পাস করবে, তখন সেই টপিকের ওপরে আলাদা করে আলোচনা না করে সেপারেটলি সেই নক্ষত্রের আলোচনা করে সেই ব্যাপার মূল বিষয়টার সাথে একসাথে অ্যামালগামেট করে দেব। তাতে কি হবে, আলোচনাটাও একটা জায়গায় কম্পাইলড থাকবে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ জিনিসটার ইম্পর্টেন্সটাও আলাদা করে বোঝানোর প্রয়োজন হবে না, কারণ সেটা আপনারা প্রাত্যহিক জীবনে বুঝতে থাকবেন। অর্থাৎ একটা অনুষ্ঠান দেখলেন, সেটার প্রাত্যহিক জীবনে যখন ইমপ্লিকেশনটাও বুঝতে পারবেন, তখন এই দুটোর মেলবন্ধনটা হলে জিনিসটার যথার্থতা থাকবে বলে আমার মনে হয়। আমি সেই জন্যই এটা করার চেষ্টা করছি। যাই হোক, আজকে অত্যন্ত শুভ দিন। অ্যাকচুয়ালি আজকে গোবর্ধন পুজো। যারা গৌড়ীয় বৈষ্ণব বা অন্যান্য বৈষ্ণব সম্প্রদায়ের যেসব মানুষজন আছেন, তাদের কাছে অত্যন্ত শুভ দিন। অন্য কোনো উৎসবও হয় আজকের দিনে, কিন্তু মুখ্যত গোবর্ধন পুজো। পেছনে ভগবানকে দেখতে পাচ্ছেন, মূর্তি আছে, তার নির্দিষ্ট বিধিপূর্বক পূজা সম্পাদন হয়েছে। সুতরাং যারা যে মতেই থাকুন না কেন, একাধারে অল পাথ লিড টু হিম। সুতরাং সেদিক থেকে প্রত্যেককেই আশা করি দ্য সুপ্রিম পার্সোনালিটি আপনাদের প্রত্যেককেই তার আশীর্বাদ দেবেন এবং আপনাদের মঙ্গল করবেন। অত্যন্ত শুভ দিন আজকে, এবং এই দিনটি যখন আলোচনাটা করব তখন দেখবেন অ্যাকচুয়ালি মানে আমি যদি একটুখানি পাঁচটা আপনাদের বলে নিই, যে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার দরুন যে ঘটনাটা নিয়ে গোবর্ধন পুজো শুরু হয়, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার দরুন, তো যেখানে ভগবানের আদি জীবন অর্থাৎ প্রারম্ভিক 11 বছর থেকে সামান্য একটু বেশি সময় যেখানে কেটেছিল ব্রজধামে, তো সেখানে মানুষ খুব, বিশেষ করে যারা কৃষক, মোস্টলি তখন কৃষক সম্প্রদায় মানুষ বেশি ছিলেন, কৃষিকাজই তাদের মুখ্য জীবিকা ছিল, তারা জলের জন্য হাহাকার করতে থাকেন। কিন্তু ইন্দ্র তার নির্দিষ্ট মতে পুজো পাচ্ছিলেন না বলে, তো তিনি তার রোষ, অর্থাৎ বারবার বলি না যে দেবদেবীরাও সম্পূর্ণ গুণের সাথে সম্পর্কিত, অর্থাৎ তারা তাদের মধ্যে হয়তো সাত্ত্বিক প্রবৃত্তি একটু বেশি আছে, কিন্তু তার মানে এটা নয় যে তিনি তাদের মধ্যে রজস বা তামস গুণ নেই। অর্থাৎ তারা তিন গুণের, এই মহাবিশ্বের সমস্ত কিছু এক্সেপ্ট দ্য সুপ্রিম পার্সোনালিটি, সমস্ত কিছুই তিনটে গুণের সমন্বয়ে গঠিত হয়। আমরা সবাই সব কিছু, সেটা জড়জগৎ বা চেতন জগৎ, দুটো ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য হয়। তো সেক্ষেত্রে তো ক্রোধ হয়েছে, ক্রোধ একটা রিপুর বহিঃপ্রকাশ। তো ক্রোধ হওয়ার ফলে তিনি আরও তখন কি করেন, যে অসম্ভব বৃষ্টি শুরু করেন, এবং তাতে প্রায় সব কিছু ভেসে যাওয়ার উপক্রম হয়। যমুনার জলস্তর বিপুলভাবে বাড়তে থাকে এবং মানুষ প্রায় সহায় সম্বলহীন হয়। ভগবান তখন সেই নির্দিষ্ট পর্বতকে একটা ছাতার মতন করে তুলে দেন এবং নিজের কোড়ে আঙ্গুলে তোলেন। এটা নিয়ে বহু মানুষের, বহু পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে যে এর দ্বারা কি বোঝানোর চেষ্টা করছেন। এর দ্বারা বোঝানোর চেষ্টা করছেন যে তার বানানো নির্দিষ্ট নিয়মকে যে ভাঙবার চেষ্টা করবে, তিনি যেই হন না কেন, তিনি ব্যতিরেকে আর যেই হন না কেন, তাকে তার কনসিকুয়েন্সেস ভোগ করতে হবে। এটাই তিনি বোঝানোর চেষ্টা করছেন, এটাই এটার মর্মার্থ। ইন্দ্রের যে পোস্টটা আছে, সেই পোস্টটা উনি তাকে বসিয়েছেন। তো সেই পোস্টটাতে তিনি যদি ইনএলিজেবল হয়ে যান, তাহলে সেই পোস্টে তাকে কি করলো,
রাজাকে যদি ইন্দ্র তো দেবরাজ, তাকে যদি এই আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এই ব্রহ্মাণ্ডে তিনি দেবরাজ, দেবতাদের মধ্যে তিনি রাজা, তো সেখানে তার সম্মান ক্ষুণ্ণ হলো। তো রাজার সম্মান ক্ষুণ্ণ হওয়া মানে কি? তার মানে তাকে ছোট দেখানো, ছোট করবার চেষ্টা করা হলো, ছোট করে তার অ্যাকচুয়ালি তিনি যে তার লিমিটেশনটা ক্রস করে গেছেন সেটা ঈশ্বর তাকে স্মরণ করিয়ে দিলেন যে তোমাকে একটা ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটির জায়গাটা দেওয়া হয়েছে, তুমি সেই ডিউটিটা পালন করছো না, না করে তুমি অন্য উল্টোপাল্টা কাজ করছো। সেই জন্য তোমাকে একটা প্রিলিমিনারি প্রিকশনারি মেজার নেওয়া হলো তোমার এগেনস্টে, যে তুমি নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে দিয়েছো, তো সেটা আর ভেবো না। এটাই তার দ্বারা নির্দেশ। অর্থাৎ ওই সব জায়গায় ব্যাপারটা হচ্ছে আমিত্বটাকে ঘোচানো, সেটা অর্থাৎ আমিকে, এই জিনিসটা বোঝা সাংখ্যযোগে ভগবান শ্রী গীতাতে বারবার একটা কথা বলেছেন। প্রথম যোগ যেটা বলেছেন সেটা সাংখ্যযোগ। সাংখ্য মানে বিবেক, বিবেক যোগ দ্বারা তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে অ্যাকচুয়ালি আপনার আইডেন্টিটি কী। আপনি যখন বলেন যে ধরুন এই মোবাইলটাতে আমি রেকর্ড করছি, আমি কি বলি? এটা অবভিয়াসলি আমার মোবাইল। আবার বলছি দেখুন যে আমার চোখ, আমার আঙ্গুল, আমার হাত, আমার আর আমি, এই দুটো ইজ এ ডিফারেন্ট থিং। আবার বলছি কি আমার বডি, তার মানে আবার বলছি আমার বাড়ি, অর্থাৎ বডিটাও আমার, আবার বডিটার থেকে আমার বাড়ি বা মোবাইল বা এই ধরুন এই পেনটা সেপারেট, তাকেও বলছি আমার। তার মানে অ্যাকচুয়ালি আমার যে আইডেন্টিটিটা সেইটা কি? সেটা হচ্ছে আমার সোল। যখন সোলটা বডি লিভ করে যাবে তখন বডিটা ডিক্লেয়ার ডেড, তখন আমরা কি বলি? দেহান্ত হয়েছে। আমরা কখনো বলি আত্মান্ত হয়েছে? দেহান্ত হয়েছে বলি, দেহ রেখেছেন বলি, বিভিন্ন রকম শব্দ আছে, সিনোনিমস আছে, তো সেগুলো আমরা ব্যবহার করি। তার মানে আমরা যখন বলছি আমার হাত, আমার চোখ, তার মানে অ্যাকচুয়ালি এটা আমি নই, ইট ইজ নট মাই আইডেন্টিটি। আমরা যদিও আমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, ব্যাংক বই হাজার একটা আছে, অফিসে চাকরি করলে তার আইডেন্টিটি কার্ড, এগুলো দিয়ে আমাদের একটা মেটেরিয়াল পরিচয় আমরা বহন করে চলি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আইডেন্টিটি ওটা নয়, কারণ ওগুলো সব আমার, আমি নই সেখানে। আমরা কি বলি কখনো আমি কার্ড, আমি হাত, আমি চোখ, আমি বডি? তা তো বলি না। সেখানে আমি এবং আমার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? বিস্তৃত উদাহরণের দ্বারা, বিস্তৃত শ্লোক আছে। সেকেন্ড অধ্যায়, একটা প্রথম দিকের অধ্যায়ের মধ্যে ওয়ান অফ দ্য কি বলবো, একটা সব থেকে লেংদি অধ্যায়, যেখানে বিভিন্ন রকম উদাহরণ দিয়ে ভগবান এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তুমি প্রথমে বোঝো যে তুমি কে, হোয়াট ইজ ইউর অ্যাকচুয়াল আইডেন্টিটি, এবং তারপরে উনি পরবর্তী যোগগুলোতে একটা একটা করে উনি গেছেন। অর্থাৎ আপনার যদি নিজের কোনো আইডেন্টিটি না থাকে যে আপনি কে, আপনি আপনার বডিটা নয়, বডিটা আপনার একটা মেটেরিয়াল পরিচয় বহন করছে। সেই জন্যই আমি বলি আমার শরীর। আমরা ডাক্তারখানায় গেলে কি বলি? ডাক্তারবাবু আমার শরীরটা খারাপ হয়েছে। তার মানে আমি অ্যাকচুয়ালি কে? আমার এবং আমির মধ্যে একটা ডিফারেন্স আছে এখানে, এই ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন। বা ধরুন কিছু একটা চুরি গেছে, আপনি থানায় গেলেন একটা কমপ্লেন করতে, তো কনসার্ন অফিসারকে আপনি বলছেন যে স্যার আমার এই আমার মোবাইলটা চুরি গেছে, বা আমার আংটিটা কেউ ছিনতাই করে নিয়ে নিয়েছে, বা আমার পিক পকেট হয়েছে, সব আমার। আবার বডিটাও যখন বলছি তখনও আমার। তো আমি এবং আমার এই দুটোর মধ্যে একটা সেপারেশন আছে। এই সেপারেশনটা ভগবান যখন দেবদেবীদের দেখেন যে তারা বিভিন্ন রকমভাবে তাদের মধ্যে তামসিক প্রবৃত্তি বেড়ে যাচ্ছে, অর্থাৎ তাদের আইডেন্টিটি তারা ভুলে যাচ্ছেন, তখন ভগবান সেটাকে বোঝানোর জন্য বিভিন্ন লীলা করেন, তার মধ্যে গোবর্ধন লীলা একটি। তো সেই লীলার দ্বারা তিনি বোঝানোর চেষ্টা করলেন যে তোমার অ্যাকচুয়াল পরিচয় কি, তোমার কি কাজ অ্যাসাইন্ড করা রয়েছে, তুমি সেটা করো এবং সেই মোতাবেক তুমি মর্যাদা পাও। মহাদেবকেও ভগবান বিভিন্নভাবে বুঝিয়েছেন। যখন তার মধ্যে
রেয়ারলি আসে, খুব রেয়ার, কারণ মহাদেবের মধ্যে কন্ট্রোল সব থেকে বেশি। আগের দিনই বলছিলাম, সব থেকে বেশি, সব থেকে বড় বৈষ্ণব সে, সর্বদা তিনি রাম নাম করেন। তো সেই হিসেবে তার মধ্যে অ্যাবারেশন খুব রেয়ার হয়, কিন্তু হয়েছে একবার দুবার। মোহিনীকে দেখে আকৃষ্ট হয়ে গেছিলেন, তিনি বলেছিলেন যে আমার মন কখনো টলবে না, কিন্তু মোহিনীকে দেখে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন। মহাবিষ্ণু ভগবান মোহিনীর রূপ ধরে এসেছিল। সাউথ ইন্ডিয়া একটা টেম্পল আছে, আমি টেম্পলটার নাম বলছি না, এই টেম্পলটা নিয়ে দীর্ঘদিন বিতর্ক আছে, যে সেখানে একটা নির্দিষ্ট জেন্ডারের মানুষদের প্রবেশাধিকারে বাধা আছে। এর কজ আছে একটা, যে কেন বাধা আছে না আছে। আমি বাধার পক্ষে বিপক্ষে নই, কারণ সেই টেম্পলে আমি কোনোদিন যাইনি, কিন্তু সেই টেম্পলটা তৈরির বিষয়টা আমাদের শাস্ত্রে যেটা বলা আছে সেটা আমি জানি। আমি বিতর্কিত কথা বলবো না, কারণ এটা কাউকে হার্ট করার জন্য নয়। যে বিধান বানানো হয়েছে সেই বিধানগুলো আমাদের নির্দিষ্ট পথে চালনা করবার জন্য বানানো হয়েছে, কাউকে ছোট বড় করার কারোর উদ্দেশ্য নয়। এই পৃথিবীতে আমরা সবাই অসম্পূর্ণ, আমরা তো উভলিঙ্গ প্রাণী নই। আমাদের একটা কমপ্লিমেন্ট দরকার। পুরুষ হলে তার একজন মহিলা দরকার, মহিলা হলে তার একজন পুরুষ দরকার, তবেই সৃষ্টিটা আগের দিকে বাড়বে, না হলে বাড়বে না। কিন্তু সেটার যখন যারা পণ্ডিত সেই বিধানের বাইরে গিয়ে যখন কোনো বিধান তৈরি করছে, সেটার উদ্দেশ্য কাউকে ছোট বড় নয়। এরকম বহু বিধান আছে। একটা পুরুষকে যদি কেউ এভাবে হেয় করে যে আপনি তো কোনোদিন মা হতে পারবেন না, আপনার মধ্যে সেই ক্ষমতা ঈশ্বর দেয়নি, তার মানে কি পুরুষটাকে ছোট করা হলো? কখনো না। সবার একটা নির্দিষ্ট ফাংশন আছে, সেই ফাংশনটা তাকে প্লে করতে হবে। এবার হ্যাঁ, কিছু অসাধু লোক সেটাকে খারাপভাবে প্রয়োগ করে তার জায়গাটাকে নষ্ট করেছে। তার ফলে কি হয়েছে, শাস্ত্রটার প্রতি, যেরকম সমাজের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের জ্যোতিষশাস্ত্রের প্রতি এক ধরনের বীতশ্রদ্ধ, বা অনেকে বিশ্বাসই করে না, অনেকে ভাবে এটা বুজরুকি, এরকম ব্যাপার নয়। এটা কি হয়, যখন প্রতিষ্ঠানটা যিনি চালাচ্ছেন বা যারা চালাচ্ছেন তাদের মধ্যে কার্যকলাপে যদি কোনো ত্রুটি থাকে, তখন মনে হয় প্রতিষ্ঠানটাই সম্পূর্ণ খারাপ। তো সেরকম ব্যাপার হয়। আমি আর একটা সহজ উদাহরণ, খুব খারাপ কিন্তু সহজ উদাহরণ দিয়ে বলছি। মনে করুন কারোর গলায় একটা ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার শুনেছি খুব যন্ত্রণাদায়ক একটা রোগ, মনে করুন যন্ত্রণাদায়ক, আমরা এক্সাম্পল হিসেবে ধরছি। এবার সেই মানুষটি হয়তো যন্ত্রণা সহ্য করতে পারছে না, তখন সেই মানুষটি বলছে যে হে ঈশ্বর, আমার প্রাণ নিয়ে নাও। অ্যাকচুয়ালি কি বাকি অর্গানগুলো খারাপ হয়ে গেছে? প্রাণটা যখন চলে যাবে তো পুরো বডিটাই তো ডেড হয়ে যাবে। আপনি যতই শক্তিমান হোক বা একদম ক্ষীণজীবী মানুষ হন না কেন, আপনার সোলটা যখন বেরিয়ে যাবে আপনি একটা পাথরের মতন, কিছুক্ষণ বাদে পচতে শুরু করবে বডির অর্গানগুলো ফেলে রেখে দিলে। তো সেই হিসাবে তখন কিন্তু তিনি ডেথ চাইছে তো অ্যাকচুয়ালি। সেরকম ব্যাপার হয় যখন কোনো একটা জায়গাকে নষ্ট করে কেউ, বা কেউ প্রিটেন্ড করে যেটা অ্যাকচুয়ালি যেটা জানেন না সেটা নিয়ে কেউ যদি প্রিটেন্ড করে, তাহলে একটা সময় তো মানুষের মোহভঙ্গ হবে। তো তখন কি হবে, পুরো প্রতিষ্ঠানটার উপরে একটা প্রশ্নচিহ্ন ওঠে যে প্রতিষ্ঠানটাই ঠিক কিনা। সেটাও একটা নেগেটিভ জায়গা, কারণ কলিযুগে যে কোনো যে শাস্ত্রীয় বিধান আছে সেটা খুব সহজেই মানে যেটার মধ্যে ধর্ম মানে কি একটা গুণ, তো এমন একটা মৌলিক গুণ যেটা থেকে তাকে পৃথক করা যায় না। জ্যোতিষশাস্ত্রের মৌলিক গুণ হচ্ছে আপনাকে সামনের দিকে চালাতে সাহায্য করা, এবং সেটাতে যত রকম বাধা বিপত্তি যেটা আসতে পারে সেটা সম্পর্কে আপনাকে একটা নোশন দিয়ে দেওয়া, এবং যদি তার কোনো প্রতিকার করা যায় একটা মিনিমাম লেভেলে সেটা ডাইভারশন করানো, তো সেটা সম্পর্কে আপনাকে অ্যাকনলেজ করা। এই তিনটের হচ্ছে তার মৌলিক তিনটে জায়গা। তো সেক্ষেত্রে যদি সমস্যা হয় তখন হবে সেরকম ব্যাপার, মানুষের আস্থা নষ্ট হবে। এ প্রসঙ্গে আমি একটা সম্পূর্ণ অন্য ধরনের কথা বলে আলোচনাটায় যাব। সেটা হচ্ছে, আমাকে বহু মানুষের এই লাস্ট 8-10 দিনে ছুটি ছিল বলে এই রেমেডিয়াল মেজার নিয়ে বহু মানুষ প্রশ্ন করে। আমি আপনাদের একটা খোলাখুলি কথা বলি, খুব স্পেসিফিক বলছি। মনে করুন যে কারুর একটি ব্লু স্যাফায়ার দরকার, সে পড়বে।
এবার আপনি মনে করুন যে আপনার ব্লু স্যাফায়ারটা খুব নর্মাল বলছি, খুব জটিল আলোচনায় যাচ্ছি না, আপনার শনি খারাপ আছে, সেই জন্য আপনাকে একটা ব্লু স্যাফায়ার পড়তে হবে। তো আপনি একটা সিলোনে ব্লু স্যাফায়ার আপনি পড়লেন, কিন্তু এই ব্লু স্যাফায়ারটা মধ্যে অনেক রকম প্রকারভেদ আছে। ভগবান প্রকারভেদ বানায় এই কারণে, কারণ সব জিনিসের মাত্রা এক জিনিস নয়, মাত্রাটা ডিফারেন্স আছে। প্রকারভেদটা এই জন্যই করা হয়, কিছু ওল্ড মাইন্ডসের আছে, কিছু নিউ মাইন্ডসের আছে, তার হার্ডনেস আলাদা আছে, স্পেসিফিক গ্র্যাভিটি আলাদা রয়েছে, তার শেড আলাদা রয়েছে। আমাকে বহু মানুষ এরকম বলে, দেখুন আমি একটা খুব দামি ব্লু স্যাফায়ার পড়েছি। আমি বললাম, আপনি দামি অদামির ব্যাপার নয়, আপনি কি করে বুঝলেন এই ব্লু স্যাফায়ারটা আপনার জন্য প্রযোজ্য? না, আমাকে যিনি ভেন্ডার তিনি বলেছেন। ভেন্ডার কি করে বুঝলেন? ভেন্ডারের কাছে কি কোয়ালিটি আছে ভেন্ডার বলে দিলেন যে এই ব্লু স্যাফায়ারটাই আপনার জন্য প্রযোজ্য? তার উদ্দেশ্য তো বিক্রি করা। তিনি ভেন্ডার, তিনি তার ধর্ম পালন করেছেন। আপনি কি করে বুঝলেন? ডাক্তারবাবুরা বা ম্যাডামরা যখন ওষুধ দেন, দেখবেন একটা মাত্রা লিখে দেয় যে অমুক 5 পাওয়ারের ওষুধ, বা একটা কোড নেম লিখে দিল। একটাই ওষুধ, তার 4-5টা ভ্যারিয়েশন আছে, তো একটাই তো নাম লিখে দিতে পারতেন, 4-5টা ভ্যারিয়েশন কি করে বুঝবেন? এবার যিনি ওষুধ বিক্রি করেন, মানে যিনি ভেন্ডার, তিনি ওই ভ্যারিয়েশনগুলো জানেন, কারণ তারও একটা মিনিমাম বিদ্যে আছে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তার যদি বিদ্যাটা না থাকে, তাকে লাইসেন্সটাই দেবে না। এমন কিছু কেনা বেচার বস্তু আছে যেটা কিনতে বা বিক্রি করতে গেলে লাইসেন্সের দরকার হয়। যেমন ধরুন আপনি লিকার বিক্রি করবেন লিগালি, তো আপনাকে একটা লাইসেন্স নিতে হবে। আপনি ওষুধ বিক্রি করবেন, আপনাকে লাইসেন্স নিতে হবে। কিছু কিছু লাইসেন্স, কারণ এগুলোর থেকে বিপদ হতে পারে, এগুলোর সব জায়গায় বিক্রি করা যায় না, এগুলোর অ্যাবিউজ হতে পারে, এগুলোর জন্য একটা মিনিমাম প্রশিক্ষণের দরকার আছে। কিন্তু যে লোকটি আপনাকে, ভেন্ডার আপনাকে সেল করছে, তার কি প্রশিক্ষণ আছে? আপনার পাড়ার কোনো দাদা, মামা, কাকা বা বন্ধু জিনিসটা হয়তো ব্যবসা করছে। প্রচুর লোক আমাকে ফোন করে যারা এই ব্যবসা করে, এরকম লোকাল এরিয়ায় আমার এরকম অনেক লোক আছে। আমি তাদের ছোটবেলায় দেখেছি রকে আড্ডা দিত বসে, এখন আর কোনো প্রফেশন নেই, সুতরাং এটা করছে, খুব লাভদায়ক প্রফেশন, তাই করছে। সেই লোকটি কি করে বুঝবে যে আপনার কোনটি? তার তো কোনো প্রশিক্ষণ নেই। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এটা আমি জেনারেল বললাম, কিন্তু এবার বহু মানুষ সেটা বোঝে না, বহু মানুষ সেটা নিয়ে অযথা দ্বিধায় ভোগেন বা ধরুন দ্বন্দ্ব করেন, তখন বিষয়টা অন্যরকম হয়ে যায় আর কি। আমাদের নিজেদের গ্রাম, মানে দেশের বাড়িতে রুদ্রাক্ষ গাছ আছে। একটা রুদ্রাক্ষের কত স্পেসিফিক গ্র্যাভিটি হয়, অন্তত হিমালয়কে যদি প্রস্থ বরাবর ভাগ করেন, তাহলে 4 রকম হিমালয় আছে। একটা উচ্চ হিমালয়, তারপরে উঁচুর থেকে একটু নিচু জায়গা, তারপরে হচ্ছে শিবালিক বা একদম নিচের দিকে, আর ওদিকটা হচ্ছে যেটা পামির মালভূমি, মানে চীনের দিকে চলে গেছে। এরকম 4টে ভাগের ডিভিশন আছে। এই প্রথম দুটো ডিভিশনের মধ্যে, অর্থাৎ একদম শিবালিক এবং তার পরের স্টেজে যে হিমালয়ের মধ্যেখানে যে ভ্যালিগুলো রয়েছে, এই ভ্যালিতে যে রুদ্রাক্ষ হয় মুখ্যত, এই রুদ্রাক্ষে একটা নির্দিষ্ট স্পেসিফিক গ্র্যাভিটি রয়েছে, তার একটা ওয়েট আছে। একটা গাছে একটা, ধরুন একটা 14মুখী রুদ্রাক্ষ, একটা রুদ্রাক্ষ গাছে কবার হয়? খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। তো মানুষ যদি সেগুলো না জানে, তো তাদের মানে অজ্ঞতার কারণে কিছু মানুষ দ্বারা তারা ভুল পরিচালিত হতে পারে। হওয়ার পরে তারা কি করতে পারে, তারা কনসার্ন অ্যাস্ট্রোলজারকে বলতে পারে যে আপনি আমাকে মিসলিড করেছেন, বা আপনি যেটা বলেছেন তাতে কিছু হলো না। তাতে কি হয়, শাস্ত্রটা খারাপ হয়। শাস্ত্রটা আপনাকে সেটা বলেনি, আপনি অজ্ঞ কেন সেটা তো, মানে আইনের ভাষায় একটা কথা আছে যে আপনি কাউকে, খুব খারাপ জিনিস বলছি, কাউকে হয়তো কাউকে একটা মারলেন, খুব ফিজিক্যালি অ্যাসল্ট করলেন, এবার পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেল, হয়তো তার একটা বড় রকম চোট হলো, আপনি বললেন আমি তো জানি না, মারলে পরে পুলিশ ধরে নিয়ে যাবে। আপনি জানেন না, এই জন্য আপনার সাজা হবে না, এটা নয়। সেই মানুষটির যদি কোনো কারণে ডেথ অকারেন্সও হয়ে যেত, তাহলে তার জন্য যা সাজা হয়,
বিধিবদ্ধ আইন দ্বারা সেই অনুসারে আপনার সাজা হবে। আপনি যদি কোর্টে গিয়ে বলেন যে ধর্মাবতার আমি তো জানি না, কি মারলে পরে মরে গেলে আমাকে আপনি এরকম আটকে দিতে পারেন, তাহলে আমি মারতাম না। ঠিক আছে, আপনি সাজাটা কেটে বেরোন, যদি ডেথ পেনাল্টি বা এরকম কিছু না হয়ে যায় তো তারপরের বার আপনি সামনে চলবেন। এটা কোনো এক্সকিউজ হতে পারে না যে আপনি অজ্ঞ সেই জন্য আপনি ব্যাপারটা আপনি মানে অজ্ঞতার থেকেও মানুষের মধ্যে যে জিনিসটা সবচেয়ে অভাব আমি লক্ষ্য করেছি এই যুগে, সেটা হচ্ছে বিশ্বাসের অভাব। আমি বলছি না যে বিশ্বাসের অভাবটা তার একদিনে এসছে, সেই মানুষটিও বহুবার হয়তো প্রতারিত হতে হতে তার মধ্যে হয়েছে, কিন্তু এটা একটা জেনারেল আমি দেখেছি তার মধ্যে একটা বিশ্বাসের অভাব আছে। এটা কলিযুগের হয়তো ধর্ম, এবং যত দিন যাচ্ছে অভাবটা আমি লক্ষ্য করছি মানে দুটো দিকেই। অ্যাস্ট্রোলজি বিদ্যের প্রতি তার একটা অনীহা এবং তার সাথে বিশ্বাসের অভাব। যাই হোক, আমি এই টপিকটা এর বেশি বলবো না। আমার মনে হয় আমি যা বলার, যারা আমাকে প্রশ্ন করেছিলেন গত কয়েকদিন অনেক লোকের সাথে আলোচনা হয়েছে, তারা তাদের উত্তরটা পেয়ে গেছেন, বা বহু মানুষ SMS-ও করেছিলেন। আমি স্পেসিফিক আলোচনায় যাচ্ছি। আলোচনা শুরুর পূর্বে আপনাদের বলি, আপনারা দয়া করে পারলে একটু শেয়ার করবেন, আর এই অংশটুকু বাদ দিয়ে দেখবেন যারা নতুন দেখছেন, কারণ এটা আপনাদের কাছে অত্যন্ত নিষ্প্রাণ এবং উদ্দেশ্যহীন মনে হবে। আর নাম্বার 2 হচ্ছে যে পারলে একটু শেয়ার করবেন এবং প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইবও করতে পারেন। তো পূর্বষাঢ়া নক্ষত্র কালপুরুষের 20 নম্বর নক্ষত্র, এর অবস্থান হচ্ছে ধনু রাশিতে। ধনু রাশি আমাদের কালপুরুষের 9 নম্বর জোডিয়াক সাইন, বৃহস্পতির মূল ত্রিকোণ, এবং এখান থেকে প্রত্যেকটা নবাংশকে যদি ভাঙেন তাহলে সেই নবাংশ 108টা নবাংশ, 12টা ঘরে 27টা নক্ষত্র, 27টা নক্ষত্রের প্রত্যেকটা নক্ষত্রের চরণ হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে। তো 3 ডিগ্রি 20 মিনিট ইন্টু 108 যদি করেন তাহলে সেটা হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ 12টা জোডিয়াক সাইন। এই হচ্ছে ডিভিশনটা। তো প্রথম মেষ থেকে কর্কট পর্যন্ত 36টা নবাংশ, সিংহ থেকে বৃশ্চিক পর্যন্ত 36টা নবাংশ, ধনু থেকে মীন পর্যন্ত 36টা নবাংশ। তো ধনু রাশি থেকে নতুন মূলানক প্রত্যেকটা নবাংশই কেতুর নক্ষত্র দিয়ে স্টার্ট হয় এবং বুধের নক্ষত্র দিয়ে শেষ হয়। তো এই প্রত্যেকটা নবাংশের ক্ষেত্রে দেখবেন এই মূল ত্রিকোণে মানে সবকটা নক্ষত্রই কিন্তু একদম সিরিয়ালি, মানে একদম আপনি যদি 2 নম্বর নক্ষত্র, 11 নম্বর নক্ষত্র এবং 20 নম্বর নক্ষত্রের স্প্যান দেখেন তাহলে কিন্তু তারা একদম মূল ত্রিকোণে অবস্থান করছে। হ্যাঁ, মানে 1, 5, 9 অবস্থান, প্রত্যেকটা নক্ষত্রেরই তার অবস্থান আছে। আপনি 4 নম্বর নক্ষত্রে চলে যান, রোহিণী নক্ষত্র, চন্দ্রের একটা করে ঘর জুড়েই নক্ষত্র থাকে, তো সেটা 2-এ আছে, সেটা 6-এ আছে, সেটা আবার 10-এ আছে। সেই মূল ত্রিকোণ সম্পর্ক প্রত্যেকেই 1, 5, 9 কম্বিনেশনে অবস্থান করছে। 3, 9, 27 খুব স্বাভাবিক ব্যাপার, 1, 5, 9 কম্বিনেশনই থাকতে হবে। তো এই নক্ষত্রের স্প্যান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই নক্ষত্র অ্যাকচুয়াল স্প্যানে অবস্থান করছে, এবং জোডিয়াক সাইনে যদি 360 ডিগ্রি থেকে দেখেন তাহলে সেটা 253 ডিগ্রি 20 মিনিট থেকে 266 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত জোডিয়াক সাইনের নর্মাল স্প্যানে অবস্থান করছে। তো এই নক্ষত্রের একটা ব্যাপার আছে, এই নক্ষত্রের সাথে একাধারে ধর্ম, একাধারে জ্ঞান, একাধারে কিছুটা ভোগ, আমি আস্তে আস্তে আসছি, একাধারে ভোগ এবং তার সাথে একাধারে ত্যাগ, এই 4টে গুণই যুক্ত রয়েছে। এবং এই নক্ষত্র অ্যাকচুয়ালি আমরা যখন কোনো নক্ষত্রকে নক্ষত্র বলি, অ্যাকচুয়ালি সেখানে অনেকগুলো নক্ষত্র থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেরকম শতভিসার ক্ষেত্রে আপনাদের বলেছিলাম যে ওখানে 100টা নক্ষত্র রয়েছে, তো এখানে আছে 4টি নক্ষত্র। এটি হচ্ছে মানে পূর্বাষাঢ়া নক্ষত্র হচ্ছে একটা 4 স্টার কনস্টেলিয়েশন। 4টে নক্ষত্র মিলে একটা বাকেট শেপ তৈরি করে, একটা ব্যাগের মতন শেপ তৈরি করে। আবার কখনো এটা একটা ট্রাঙ্কের মতনও হয়, মানে এলিফ্যান্টের যে দুটো দাঁত থাকে দুপাশে, হ্যাঁ, বিশেষ করে যারা
মানে একটু বন্য হাতি যেগুলো আছে দেখবেন, তাদের যে দাঁতগুলো থাকে দুদিকে সুঁড়ের মতন, অনেকটা সেই রকম একটা শেপ হয়, একটা চতুষ্কোণ আকৃতি, যেন নিচের দিকটা ফাঁকা, তো সেইরকম একটা শেপের মতন হয়। তো সেই শেপটা কেন হয় সেটাও আলোচনায় আসবো পরবর্তীকালে। 4 স্টার কনস্টিলিয়েশন এই শেপটা তৈরি করে অ্যাকচুয়ালি। এই নক্ষত্রের কিছু সাইনোনিমস আছে, অর্থাৎ যাকে আমরা বাংলায় কি বলি আমি জানি না, সেনোনিমস আছে। সেটা মুখ্যত এটি জলকারক নক্ষত্র। শুক্রের নক্ষত্র মানে জলকারক নক্ষত্র। শুক্র হচ্ছে জলকারক প্ল্যানেট। আমি আপনাদের অনেকবার বলেছি যে কৃত্তিকা নক্ষত্র যেখান থেকে স্টার্ট হয়, অর্থাৎ 26°40' মেষ রাশিতে, তার মোটামুটি 3টে চরণ, অর্থাৎ মেষ রাশিতে একটা, বৃষ রাশির 2টো চরণ, মানে 4টে চরণের মধ্যে 3 নম্বর চরণ থেকে অ্যাকচুয়ালি বৃষ রাশির জল শুরু হয়ে যায়, এবং সেই জলটা মোটামুটি কর্কট রাশির প্রায় শেষ, অনেক সময় সিংহ রাশির প্রথম একটা নবাংশ পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে ফাংশন করে, সেটা ক্ষেত্র বিশেষে ফাংশন করে। তো এত বড় অংশ জুড়ে, একটা স্প্যান জুড়ে জল থাকে। তো শুক্র কিন্তু অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট জল, এবং সেই জলটা কীরকম, খুব ঠান্ডা জল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটু ভারী, বৃহস্পতির মতন অত ভারী নয়, অত থকথকে নয়, কিন্তু একটু ভারী জল। আর তার সাথে আমাকে একজন SMS করেছেন, একটি বিজ্ঞান পড়া ছাত্র, যে ভারী জল বলতে কি আমি সেই D2ওর কথা বলছি কিনা। না, সেরকম কিছু বলছি না, কোনো তেজস্ক্রিয় আলোচনা এখানে, কোনো সেরকম কিছু আলোচনা চলছে না। ভারী জল মানে আপনি বলতে পারেন যে জলের যত টেম্পারেচার কমবে, 4°C কাছাকাছি থাকবে, জল তত ভারী হবে। 4°C টেম্পারেচারে জলের আয়তন সব থেকে কম হয়, জলের ঘনত্ব সব থেকে বেশি হয়। তো সেই রকমই জল ঠান্ডাই হতে হবে তার মানে। এবং শুক্র হচ্ছে ঠান্ডার কারক। মানুষ কখন দেখবেন শীতকালটা অ্যাকচুয়ালি আমরা কি হয়, মে মাসটা কি আমরা ভোগ করি, কষ্ট হয় সে সময়, পাখা চালাতে হয়, খুব গরম হলে AC চালাতে হয়, কুলার চালাতে হয় বিভিন্ন। শীতকালটা কি আমরা ঘুরতে যাই, পিকনিক যাই। কোনো মানুষকে শুনেছেন গরমকালে মে মাসে পিকনিক গেছে, এপ্রিল মাসে? খুব রেয়ার হয়তো হতে পারে, ঠান্ডার জায়গা ছাড়া হবেই না। অ্যাকচুয়ালি উপভোগ করার সময় যে শীতকাল, শুক্র হচ্ছে উপভোগ্য রিপু। রিপু বৃদ্ধি পায় ঠান্ডার সাথে সাথে, কোনো জিনিস ফ্রেশ থাকে ঠান্ডার সাথে সাথে। আমরা বাড়িতে কি করি, ফ্রিজ কিনি, ফ্রিজের মধ্যে আমরা, রেফ্রিজারেটরের মধ্যে আমরা সবজি তরি তরকারি এগুলো রাখি। তো কেন রাখি? কারণ, বা কোনো মানুষ মরে গেলে কি হয়, তাকে দেখবেন কোনো একটা P7 বা এরকম একটা জায়গায় রাখছে, যেটা ঠান্ডা জায়গা। এখন সববাহী গাড়ির পেছনেও লেখা থাকে যে এয়ার কন্ডিশন। কেন লেখা থাকে? কারণ ওর ডিকম্পোজিশনটা কমিয়ে দেয়, অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়াগুলোর অ্যাক্টিভেশনটা কমে, মরে যায় না অ্যাকচুয়ালি ওরা। টেম্পারেচার বাড়লে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো অ্যাক্টিভ হয়ে যায় বেশি। তো শুক্রর, আমাদের যাদের শুক্রের প্রকৃতি আছে তাদের যৌবন বহুদিন বজায় থাকে। আমি অনেকদিন আলোচনায় বলেছি শুক্র হচ্ছে যৌবনের প্রতীক। তো টেম্পারেচার শীত আছে মানে খুব মারাত্মক ঠান্ডার কথা আমি বলছি না, যে একেবারে হিমাঙ্কের নিচে টেম্পারেচার, সেটা তো আবার অতিরিক্ত, সেটা স্যাটার্ন কারক, শনি নির্দেশক। কিন্তু শুক্র একটা বেশ সুন্দর মডারেট, যে ঠান্ডাটাকে উপভোগ করা যায় সেরকম একটা ঠান্ডা দেয়। এবং এই নক্ষত্রের প্রকৃতি কিন্তু সেই রকম কোল্ড, ঠান্ডা। তো জলীয় প্রকৃতি, ঠান্ডা জল, একটু ভারী জল, যার ডেনসিটি বেশি, ভলিউম কম। তো এর কিছু সিনোনিমস আছে যেগুলোকে বলা হয় তোয়ম, বলা হয় তোয়ম। তার সাথে বলা হয় জলম, বলা হয় সলিল, বলা হয় অনেক সময় পেয় বলা হয়। বিভিন্ন রকম শব্দ রয়েছে যেগুলোকে সাইনোনিমস আর কি। এর কিছু মহাজাগতিক ধ্বনি আছে। প্রত্যেকটার চরণ বিশেষে, প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে নবাংশ থাকে। এই নবাংশগুলো, এই নক্ষত্রের নবাংশ শুরু হয় সিংহ রাশি থেকে। প্রথম 3°20' সিংহ রাশি, তারপরের 3°20' কন্যা রাশি, তারপরের 3° মানে 20 করে যথাক্রমে তুলা রাশি এবং বৃশ্চিক রাশি। এই 4টে রাশি হচ্ছে এর 4টে নবাংশ। এর যে প্রত্যেকটা নবাংশের একটা মহাজাগতিক ধ্বনি রয়েছে। 27টা নক্ষত্রের 108খানা নবাংশের 108 রকমের ধ্বনি আছে। ধ্বনিটা কি না, যারা নামকরণ করেন, আমি আপনাদের অনেকের সাথে আলোচনায় বলেছি যে অ্যাকচুয়ালি
কোনো সন্তান সন্ততি যখন জন্মগ্রহণ করেন, এই এই মৃত্যুলোকে যখন তার জন্ম হয়, তো জন্মানোর পরে অ্যাকচুয়ালি বৈদিক মত অনুসারে 6 দিনের মাথায় তার কোষ্ঠী নির্ণয় করতে হয়। বহু জায়গায় রয়েছে, শাস্ত্রীয় প্রতিবিধানে বহু জায়গায় সেটা 21 দিনও রয়েছে। আমি অ্যাজ এ হোল বলেছি 1 মাসের মধ্যে সেটা করতে হয় এবং নামকরণটা তার উপরে করতে হয়। অর্থাৎ অ্যাকচুয়ালি নবাংশের নক্ষত্রের ধ্বনি অনুসারে যদি নামকরণটা করা হয়, তাহলে সেই নামকরণটা কিছুটা স্ট্রেনদেন হয়, কারণ সেই ধ্বনিটার ওপর সেই আপনাকে যখনই কেউ ডাকবেন তো সেই নামেই ডাকবেন, তো সেই ধ্বনিটা বারবার যখন আপনার সামনে উচ্চারিত হবে তো আপনাকে কিছুটা এনার্জাইজড করবে, সেটাই মুখ্যত। এই 4টে নবাংশের ধ্বনি, প্রথমটা হচ্ছে ভু, প্রথম ধ্বনিটা, তার পরেরটা হচ্ছে বা, ব নয় কিন্তু ওয়া, তার পরেরটা হচ্ছে ফে, ফেনা এরকম ফে, তার পরেরটা হচ্ছে ঠ। এই 4টে হচ্ছে ধ্বনি আছে। অর্থাৎ বৃশ্চিক রাশির নবাংশে যদি কোনো মানুষের এই নক্ষত্রের জন্ম হয়, তাহলে লাস্ট যে নামটা বললাম ঠ, এই নাম দিয়ে যদি কোনো নামকরণ করা হয় বা এই নামের কোনো কাছাকাছি নামকরণ করা হয়, সেটা তার পক্ষে, জাতক জাতিকার পক্ষে উপকারী হবে। এবার আপনার পছন্দের না হতে পারে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আচ্ছা, এই নক্ষত্র অ্যাকচুয়ালি নরগণের নক্ষত্র, খুবই খুবই গুণী নক্ষত্র। এই নক্ষত্রের মধ্যে একটাই নেগেটিভ আছে, সেটা আমি লাস্টে বলবো। এর বর্ণ হচ্ছে ব্রাহ্মীণ। ব্রাহ্মীণ বর্ণ মানে এই নক্ষত্রকে আপনি মোল্ড করতে পারবেন। অর্থাৎ এই নক্ষত্রকে আপনি যদি প্রপার তালিম দিতে পারেন, যদি, আমার কথা খুব মন দিয়ে শুনবেন, যদি প্রপার তালিম দিতে পারেন, তাহলে এই নক্ষত্রের মানুষ একটি অত্যন্ত গুণী, জ্ঞানী, একজন বিবেচক, একজন অত্যন্ত সমাজের পক্ষে উপকারী, যার মধ্যে হিউম্যানিটি থাকবে, যার মধ্যে সব মানুষকে নিয়ে চলার মতন সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকবে, এবং সমাজের পক্ষে অত্যন্ত হিতকারী একজন মানুষে কনভার্ট করা যেতে পারে। একদম পরমাত্মা ভগবান নিজে এর সাথে যুক্ত রয়েছে এই নক্ষত্রের সাথে, ভগবান বিষ্ণু এর সাথে নিজে ডাইরেক্টলি যুক্ত রয়েছে এই নক্ষত্রের সাথে। তো এবং এই নক্ষত্রের যে জায়গাটা বলে দিই, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে হাতির দাঁতের মতন যে শেপটা হয়, এই শেপটা অ্যাকচুয়ালি একটা বাকেটের মতন। কখনোই বাকেটটাকে উল্টানো বাকেটও বলা হয়। অর্থাৎ এই মানুষ সমাজে দিতে পারে। একটা ব্যাগকে যখন আমরা উল্টে দিই, এরকম তো না যে খালি ব্যাগ উল্টে দিলাম, তা নয়। একটা ব্যাগকে উল্টানো সিম্বলাইজেস যে আমরা কিছু জিনিস সমাজে ছাড়ছি, দিয়ে দিচ্ছি, এবং সেটা নেগেটিভ অর্থে কিছু নয়, পুরোটাই পজিটিভ অর্থে এবং মানুষের যাতে হিতকারী হয়। তো তার মানেটা কি হচ্ছে, সেই মানুষটির মধ্যে আর্নিং ক্যাপাসিটি আছে, বা সেই মানুষটার মধ্যে কিছু মেটেরিয়াল জিনিসপত্র রয়েছে, সেটা সে সমাজের মধ্যে বিলিয়ে দিচ্ছে, বন্টন করে দিচ্ছে, ডিস্ট্রিবিউশন এইটা আছে। তার মানে একাধারে তার আর্নিং ক্যাপাসিটিও থাকবে, বা পৈতৃক সূত্রেও তার মধ্যে কিছু ধনপ্রাপ্তির জায়গা থাকবে, তার সাথে তার মধ্যে ডিস্ট্রিবিউশন করার ক্ষমতাও থাকবে। এই জায়গা থেকেই বলছে যে এবং হাতি সিম্বলাইজেস দ্য ম্যাক্সিমাম লিমিট। পশু পাখিদের মধ্যে মোটামুটি আমরা যাদের দেখতে পাই চারপাশে, হাতিকে চারপাশে না দেখতে পারলে অন্তত চিড়িয়াখানায় তো দেখা যায়, তো প্রচুর খায়, বা অনেক সময় টিভিতে দেখি 300-350 কেজি খাবার হাতি রোজ খায়, এবং পুরোটাই ভেজ খায়। অনেকে আমাকে বলে যে প্রোটিন খায় না হাতি, আপনি যে বলেন মাছ মাংস ডিম খেতে, অ্যাকচুয়ালি খেতে বারণ কোনোটাই ঈশ্বর ভগবান করে দেননি, বলেছেন এই খাবার খেলে এরকম হবে। এবার বাকিটা আপনার হাতে, কনসেন্সটা আপনাকে দিয়ে দিয়েছে। সেই জন্য মানুষকে বলা হয় হাইয়েস্ট লেভেল অফ কনসেন্সে রয়েছে। সে তার চেতন ভাগের সম্পূর্ণ, অর্থাৎ এই জড়জগৎ, এই পৃথিবীটাকে যদি একটা ছোট্ট জড়জগৎ হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে এর মধ্যে হাইয়েস্ট লেভেল অফ কনসেন্স এখনো পর্যন্ত মানুষই আবিষ্কৃত হয়েছে, তার উপরে আর কাউকে পাওয়া যায়নি।
তো সেই হিসেবে তাকে বলে দিচ্ছে না, তাকে বলছে যে ওখানে এটা আছে, ওখানে এটা আছে, ওখানে এটা আছে, এটা খেলে এটা হয়, এটা খেলে এটা হয়, এটা খেলে এটা হয়। আপনাকে আমি পশু দিয়ে বলে দিচ্ছি, পশু দিয়ে নর্মালি, আমি ডিফারেন্সে যাচ্ছি না। দেখবেন যারা ভেজ খায় সে পশু, এবং যারা নন ভেজ খায় সেই পশু, দুজনের প্রকৃতিগত ডিফারেন্স দেখবেন। সামান্য মাছ দেখবেন, মাছ, যারা মাছ ধরেন তারা জানেন, জিয়ল মাছ যেগুলো, মনে করুন যে বোয়াল মাছ বাজারে কিনতে যান অনেক সময়, বোয়াল মাছের দেখবেন দাঁত আছে সামনে, তার মানে মাংসাশী প্রাণী, নোটোকর্ড আছে, যারা পড়েছেন জিওলজি তারা জানেন। তো বা ধরুন মাগুর মাছ বা অন্যান্য যেরকম জিয়ল মাছ, তারা অনেক এমন কিছু জিনিস খায় যেটা হচ্ছে, যেটাকে পরিষ্কারভাবে বলা যায় যে সেটা প্রাণীজ। আবার বেশ কিছু মাছ আছে যারা প্রাণীজ জিনিস খায় না, তারা নর্মালি প্ল্যাংটন জাতীয় জিনিস খায়, কাঁদা খায়, এগুলো। এবার এই দুটো মাছের প্রকৃতিগত ডিফারেন্স দেখবেন, যে যেগুলো জিওল মাছ, যেগুলো মাংসাশী মাছ, মাছ অত্যন্ত লোয়ার টেয়ারের প্রাণী, যাদের ফার্টিলাইজেশনটা পর্যন্ত বাইরে হয়, শরীরের ভেতরে যারা ফার্টিলাইজ করতে পারে না, এত লোয়ার টেয়ারের একটা প্রাণী, প্রাইমেট ধারে কাছেও নয়, তার উদাহরণ দিয়ে বলছি। দেখবেন যে দুজনের মধ্যে প্রকৃতিগত কত ডিফারেন্স আছে। একটা একটা বোয়াল মাছ আর একটা একটা পোনা মাছ, দুজনের মধ্যে ডিফারেন্স দেখবেন। কোনটা বেশি হিংস্র, কোনটা হিংস্র নয়। আপনার খাদ্যের ওপরে আপনার অ্যাটিটিউড তৈরি হবে, আপনার আচরণ তৈরি হবে। একটা বাঘকে দেখবেন, একটা সিংহকে দেখবেন, আর একটা হাতিকে দেখবেন। হাতি পাগল হয়ে গেছে, তার খাদ্যের প্রচুর দরকার, বনাঞ্চল আস্তে আস্তে শ্রিঙ্ক করে যাচ্ছে, সেগুলো অন্য কারণ, যে হাতি লোকালয়ে বেরিয়ে অনেক সময় উৎপাত করছে। অ্যাকচুয়ালি হাতি উৎপাত করছে না, হাতির জায়গায় আপনি ঢুকে গেছেন, তো হাতি কোথায় যাবে? ট্রেনে ধাক্কা খেয়ে যাচ্ছে, ট্রেন যাওয়ার সময় করিডোর আছে যেখান দিয়ে নির্দিষ্ট বেগেই যাওয়ার নিয়ম আছে, এগুলো অনেক রকম ব্যাপার আছে, আপনারা সবাই সব কিছু জানেন। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যেরকম খাবার খাবেন সেই অনুসারে আপনাদের প্রকৃতি তৈরি হবে। দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশ আছে, আমি দেশগুলোর নাম বলছি না, শুধু আপনারা সবাই জানেন, যেখানে একটি নির্দিষ্ট প্রকৃতির একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ আছেন যারা বাঘ পোষেন। বাঘ একদম আমাদের এখানে যেরকম কুকুর বেড়াল যেভাবে মানুষ ল্যাপের মধ্যে নিয়ে রাখে, সেরকমভাবে বাঘকে নিয়ে বসে রয়েছে। সেই বাঘ কি মাংস খায় জিজ্ঞাসা করবেন, বা ইন্টারনেটে দেখবেন, খায় না। আমি কোনো কিছু খাওয়ার বিরোধী নয়, বলছি এটা খেলে এটা হবে। কে কি খাবে সে তো তার নিজের রুচি এবং মর্জির ওপর ডিপেন্ড করবে। ঈশ্বরও সেটাই বলেছেন, আপনি যেরকম খাবেন সেরকম আপনার প্রকৃতি নির্ভর করবে। পেঁয়াজ রসুনকে বাদ দেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন অত্যন্ত তামসিক প্রবৃত্তিযুক্ত খাবার। আপনি নর্মাল পরীক্ষা করে দেখবেন না, আপনি মাংস ভাত খাবেন, তো দেখবেন কতক্ষণ বাদে খিদে পাচ্ছে, আর আপনি সমপরিমাণ যদি রুটি সবজি খান একটা, তো সেটা কতক্ষণ বাদে খিদে পাচ্ছে। আপনার শরীর নিয়ে নিচ্ছে ওটা সঙ্গে সঙ্গে, ওটা হজম করতে অনেক বেশি সময় লাগছে এবং কষ্ট লাগছে বডির। সেটা থেকেই তো বুঝতে পারবেন ডিফারেন্সটা। এবং খাওয়ার পরে নর্মাল ব্যাপার যে আপনাকে উত্তেজিত করে দেবে। এই জন্য পশুকে দিয়ে বোঝালাম যে যে পশু যেরকম খায় তার প্রকৃতি সেরকম হয়। তো এর মধ্যে যে গুণটা রয়েছে এই এই প্রাণীর মধ্যে, হাতির মধ্যে, সে প্রচুর খায়, কিন্তু ওই খাদ্যের মধ্যেই প্রোটিন আছে। আলাদা করে নুন নেয় না, বিট নুন নেয় না, টেবিলে কাঁটা চামচ দিয়ে খেতে বসে না, একদম মুড়িয়ে খেয়ে নেবে। ভুট্টা খেতে ঢুকবে, একদম সাফ করে দেবে খেয়ে। তো প্রচুর প্রোটিন ঢুকে গেল শরীরে, প্রাণীজ প্রোটিন। সামনে দেখেছেন, দূর থেকে হাতি দেখতে মজাই লাগে, সামনে গিয়ে দেখবেন হৃৎপিণ্ড মুখের কাছে চলে আসবে। শুধু সবজি খেয়ে এরকম চেহারা বানিয়েছে। শান্ত থাকে, ওকে না খেপালেও কখনো খেপবে না, খেপে গেলে ওকে থামাতে খুব মুশকিল আছে। শান্ত প্রাণী, খাদ্যের উপরে প্রকৃতি ডিপেন্ড করে। মাংসাশী খাবার খায় সে পক্ষীদের দেখবেন, গির্দ মাংসাশী প্রাণী মানে পক্ষী, কাক অমনিভোরাস, সব খায়। প্রকৃতি দেখবেন
আমার একটা নর্মাল পায়রাকে দেখবেন বা অন্যান্য পাখি, চড়াই পাখি খায় না কোনো, আর ব্যাগে করে নিয়ে যায় না বাড়ির জন্য, যেখানে খায় বসে খায়, পেট ভরে চলে যায়, ঈশ্বরের উপর বিশ্বাস আছে, সে আবার পরের দিন খাবার দিয়ে দেবে ওকে। কোনো পশু পাখি না খেয়ে মরে না। যদি কোনো জায়গায় ভয়ানক রকম কোনো শুকা হয়েছে বা কিছু ড্রট হয়ে গেছে, এরকম কোনো পশু পাখি কোনোদিন মরেনি না খেয়ে, মারাত্মক রকম কোনো নির্যাতন ছাড়া। একমাত্র মানুষ এই সংশয়ে ভোগে যে আমি না খেতে পেয়ে মরে যাব। আমি সামান্য পড়াশোনা করে বলছি, প্রাগৈতিহাসিক যুগ থেকে খাদ্যের অভাবে মৃত্যু হয়েছে এরকম, মানে কোনো জায়গায় দীর্ঘকালীন জায়গায় বৃষ্টি হয়নি, সে জায়গায় মানুষ মারা গেছেন, সেটা একটা ডিফারেন্ট থিং। কিন্তু কারুর ঘরে খাবার নেই বা কেউ অত্যাচার করছে, সেগুলো তো মানুষ দ্বারা ক্রিয়েটেড, আর্টিফিশিয়াল। কিন্তু আমি বলছি যে ন্যাচারাল, কোনো মানুষের মধ্যে যদি সেই মানে এনমিটিগুলো না থাকে, তাহলে কোনো জায়গায় কেউ না খেয়ে মরবে না। ঈশ্বরের এমন ডিস্ট্রিবিউশন আছে, সবাইকে দিয়ে দিয়েছে। তিনি পিতা তো, পরম পিতা, সুতরাং তিনি তার কোনো সন্তানকে কখনো না খাইয়ে রাখেন না। যার যেরকম খাবার সেটা ঠিক তাকে দিয়ে দেয়। আমরা অনিশ্চয়তায় ভুগি যে পাবো কি না পাবো কালকে, তাই জন্য আমরা জমাই। মানুষ একমাত্র জমায়, আর কোনো প্রাণী জমায় না পৃথিবীতে। আমি বলছি আমিও জমাই, আমারও ব্যাংকে টাকা আছে, জিপিএফে টাকা আছে, আমিও জমাই। অনিশ্চয়তা আছে, কাল যদি না থাকে। কিন্তু আজ অবধি দেখবেন কোনো মানুষের এরকম কোনো ঘটনা ঘটেনি। তো অ্যানিমেল যার সাথে যুক্ত আছে সেটা হচ্ছে মেয়ে হনুমান, পরিষ্কার ব্যাপার। ফিমেল মাঙ্কি এর সাথে যুক্ত আছে, তার মানে ক্ষিপ্রতা যুক্ত আছে। ভগবান নিজে যেহেতু যুক্ত আছে এবং শুক্রের যেহেতু নক্ষত্র, সেহেতু প্রোডাকশান আছে এর সাথে। বৃহস্পতি ঘর, জোডিয়াক সাইন 9 নম্বর, রবি থেকে 5 নম্বর, পঞ্চম ভাবের কারক রবি থেকে। তো তার মধ্যে নর্মাল প্রোডাকশান আছে, প্রেম প্রণয় যে কোনো রকম ডেভেলপমেন্টাল স্কিল এর মধ্যে থাকবে। তার সাথে শুক্র যুক্ত আছে। শুক্র যুক্ত আছে মানে সে নর্মালি তার রিপ্রোডাক্টিভ অর্গানসকে নির্দেশ করছে। তো ফিমেল দিয়ে রিপ্রেজেন্টেশন আছে। শুক্র যদিও মেল, কিন্তু মনে রাখবেন শুক্র বিকশিত হয় ফিমেলে গিয়ে বেশি। এবং মাংকি বলা হয়েছে মানে তার মধ্যে ক্ষিপ্রতা আছে। আমি খানিকক্ষণ আগে বলছিলাম যে এই নক্ষত্রের মধ্যে একটা নেগেটিভ জিনিস আছে, সেটা হচ্ছে হঠকারিতা। এই নক্ষত্রের মানুষ অগ্রপশ্চাৎ চিন্তা না করে কাজ করে। বিশেষ করে এর দুটো নবাংশ রয়েছে, সেই দুটো নবাংশ, একটা হচ্ছে কন্যা রাশির নবাংশ, অর্থাৎ মোটামুটি 16 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি পর্যন্ত, এবং এর লাস্ট নবাংশ 23 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। এই যে দুটো জায়গা রয়েছে, এই দুটো নবাংশের মধ্যে ক্ষিপ্রতার পরিমাণটা কম্পারেটিভলি বেশি আছে। এই জায়গা ছাড়া মানে ক্ষিপ্রতা এবং হঠকারিতা, এটা সিম্বলাইজেস। অনেক সময় অগ্রপশ্চাৎ চিন্তা না করে এরা কাজ করে ফেলে এবং তার কনসিকুয়েন্সেস তাকে ভোগ করতে হবে। এটা নেগেটিভ জায়গা। পক্ষী যা যুক্ত আছে সে হচ্ছে গরুর নিজে যুক্ত আছে এর সাথে। অনেক বার্ড এর সাথে যুক্ত থাকবে, একদম আমি শাস্ত্র দেখে বলছি, নিজে পক্ষীরাজ নিজে যুক্ত রয়েছে। যে গাছ যুক্ত রয়েছে তিনি হচ্ছেন সীতা অশোক। অনেকে হয়তো এই গাছের নাম জানেন না যারা গার্ডেনিং করেন। আমার যেহেতু গার্ডেনিং করার শখ আছে সেহেতু আমি জানি এই গাছ সীতা অশোক একটি স্পেসিফিক প্রকৃতির অশোক গাছ। অশোক বাটিকার নাম শুনেছেন, যেখানে সীতা মাকে আটকে রাখা হয়েছিল, তো সেই হচ্ছে সীতা অশোক। এই প্রচুর ঔষধি আছে, এই গাছের ঔষধি গুণ আছে। শুক্রের মধ্যে সবসময় কেমিক্যাল নেচার থাকবে। শুক্র কেমিক্যালকে রিপ্রেজেন্ট করে। কেন রিপ্রেজেন্ট করে? কারণ কেমিক্যাল দিয়ে আমরা কি করতে পারি, কিছু দিনের জন্য আমরা আমাদের যৌবনকে রিটেইন করিয়ে রাখতে পারি। দেখুন না, অ্যাডভার্টাইজ দেখায়, অ্যান্টি এজিং ক্রিম লাগান, অমুক লেন্স পড়ুন, অমুক চশমা পড়ুন, অমুক শ্যাম্পু লাগান, অমুক সাবান লাগান। কোনো প্রাণী লাগায় পৃথিবীতে? কোনো জানোয়ার কোনো দিন করে যে চুল ডাই করতে গেল সাদা হয়ে যাচ্ছে কালো করতে গেল? বাঘ গেল,
যায় কোনো প্রাণী। মানুষ কত নির্বুদ্ধিতার কারক হলে মানুষ এগুলো করে। আমার কথা শুনে হয়তো বিউটি পার্লারের লোকেরা হয়তো চূড়ান্ত রেগে যাবে বা আমাকে গালমন্দ করবে, কিন্তু আমি বলছি কলিযুগে মানুষের বুদ্ধিভ্রষ্টটা কোন জায়গায় এসে পৌঁছেছে দেখুন। আপনি দেখবেন যত অ্যাডভার্টাইজ দেখায় তার 90% হচ্ছে ভোগ্যপণ্যের অ্যাডভার্টাইজ। তো এই শুক্রের সাথে ভোগ্যপণ্য ডাইরেক্টলি যুক্ত। শুক্র হচ্ছে ভোগ করার জিনিস, অর্থাৎ তার যে অ্যাকচুয়াল জায়গা সেটা সে কখনো দেখাবে না। তার যদি 50 বছর বয়স হয়, সে চুল টুল কালো করে মেকআপ টেকআপ করে সেটাকে 35 করে দেবে। অর্থাৎ সে সবসময় অন্তত বাইরের দিক থেকে, ভিতরের যন্ত্রপাতি যদি বুড়ো হয়ে যাক সেটা তো কেউ দেখতে পাচ্ছে না, সে বাইরের দিক থেকে সবসময় নিজেকে একটা লোকের কাছে একটা উৎকৃষ্ট করে রাখবে। সেটা হচ্ছে শুক্রের, অর্থাৎ আর্টিফিশিয়াল। শুক্র মিন্স আর্টিফিশিয়াল, তো কেমিক্যাল যুক্ত। শুক্র সঞ্জীবনী বিদ্যা জানে, শুক্রর সাথে মেডিকেল প্রফেশন খুব ভালো যায়। তবে শুধু শুক্র নয়, তার সাথে মঙ্গলের গুণও থাকতে হবে। এই ঘর থেকে, এই যে ঘর ধনু রাশি, তার থেকে মঙ্গলের যে মূল ত্রিকোণ সেটা কিন্তু পঞ্চম ভাবের কারক, যদিও মঙ্গল কিন্তু এখানে দ্বাদশ ভাবেরও কারক, কিন্তু বৃশ্চিককে আমরা এখানে ইগনোর করতে পারি, কারণ ফিফথ এবং দ্বাদশ ভাবেরও প্রচুর গুরুত্ব রয়েছে। বৃশ্চিকের মধ্যে গোপনীয়তা রয়েছে, বৃশ্চিকের মধ্যে কিছু লিবারেটিং এলিমেন্টসও রয়েছে, কারণ এখানে 17 নম্বর নক্ষত্র রয়েছে। সেটা অন্য সময় আলোচনা করব। কিন্তু পঞ্চম ভাব মঙ্গলের, মঙ্গল যদিও পঞ্চম ভাবের কারক নয়, কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গল যেটা করে সেটা হচ্ছে মঙ্গলের ওটা খুব বলি স্থান। সুতরাং সেই হিসেবে মেডিকেল প্রফেশনের সাথে যারা যুক্ত হতে চান, এই নক্ষত্র তাদের জন্য অত্যন্ত ভালো। বিশেষ করে কারোর যদি নবাংশ তুলা রাশির নবাংশে পড়ে যায় সেটা কিন্তু খুব বেটার। বৃশ্চিকের নবাংশে যাদের পড়বে, আমি বলছিলাম যে ক্ষিপ্রতা বাড়াবে, তাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং স্কিলস খুব ভালো আসে, বিশেষ করে ইলেকট্রনিক্স বা ধরুন কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন রিলেটেড। কারণ বুধের নক্ষত্র রয়েছে বৃশ্চিকের ঘরে, জ্যেষ্ঠা, ভীষণ অ্যাক্টিভ, ভীষণ ক্ষিপ্র নক্ষত্র। তো তার সেই হিসেবে এই গুণটা তারা পেয়ে যায়। এই নক্ষত্রের মধ্যে এর যে বীজ মন্ত্র আছে সেটা আছে ওম ওম। ব নয় কিন্তু ওম, হিন্দিতে একটা ওয়া উচ্চারণ হয় না, সেই ওম। যারা এই নক্ষত্রে জন্ম তারা যদি অন্তত 108 বার ওম ওম এই শব্দটা যদি 108 বার যে কোনো সময় স্নান করতে করতে, প্রাকৃতিক কার্য করতে করতেও যদি করেন, আপনার মন যদি শুদ্ধ থাকে এবং তাহলে আপনার কোনো অসুবিধা নেই, আপনি করতে পারেন। বহু মানুষ বলে যে নিরামিষ খেয়ে করব, আমিষ খেয়ে করব। সে আপনি যা খেয়ে করে করুন, আমি যা বলার বলে দিয়েছি। আলাদা করে আপনি নিরামিষ আমিষ বলবেন কেন? খাওয়ার দরকারটা কি আছে? খাবার কি দরকার লাগে সেটা আপনার নিজেরই চেতনা থাকা দরকার, যে আমি কোনটা খাবো কোনটা খাবো না। কোনো প্রাণী দেখেছেন তার নিজস্ব শৃঙ্খলের বাইরে খায়? নির্দিষ্ট শৃঙ্খলেই সে খাওয়া দাওয়া করে। বাঘ কোনোদিন ঘাস খায় না, হাতি কোনোদিন মাংস খায় না। তার জন্য কি তাদের শক্তির কোনো অভাব আছে? হরিণ শুধু ঘাস পাতা খায়। তার যদি একটু মানে বুদ্ধি থাকে, তাকে কোনোদিন বাঘ ধরে খেতে পারতো না। কিন্তু সে ইমোশনাল। হরিণের প্রকৃতি কি? চন্দ্রের প্রকৃতি, মঙ্গলের প্রকৃতি, অর্থাৎ সে শুধু সামনের দিকে যেতে থাকে। আছে না 5 নম্বর নক্ষত্র মৃগশিরা, হরিণের মাথা, তো তার প্রকৃতি কি? না হলে তাকে চিতাবাঘও ধরতে পারতো না, সে এত জোরে দৌড়াতে পারে, এত ক্ষিপ্র। ঘোড়া মাংস খায় কখনো? আমরা কি বলি? হর্স পাওয়ার বলি না, সব থেকে বেশি। 1 HP মানে 746 ওয়াট। ক্লাস 9-10 বাচ্চারাও জানে, বোর্ড অফ ট্রেড ইউনিট হিসেব করতে হয়। হ্যাঁ, তো ওখানে কি বলা হয়? 1 লায়ন্স পাওয়ার বা 1 টাইগার্স পাওয়ার, এটা বলা হয় কখনো? কখনো বলা হয় না। দেখবেন হর্স কি খায়? ছোলা খায় শুধুমাত্র, অন্যান্য ঘাস খায়, সব খায়। খাদ্যের ওপরে ডিপেন্ড করে না। আমি ক্রিকেট দলের এমন কিছু প্লেয়ার জানি আমাদের, তারা জীবনে বিধ্বংসী ইনিংস খেলেছে ভারতবর্ষে, যা নিরামিষ খায়। পৃথিবীতেও অনেক আছে এরকম। আমি কেন বলছি খাদ্যের উপর আপনার গুণ তৈরি হয়। আপনি যেরকম খাবার খাবেন আপনার গুণও সেরকম হবে। স্পেসিফিক ব্যাপার, একদম
প্রথমেই বলে দিয়েছে। এবার জায়গাটা যেটা বলি সেটা হচ্ছে ভিক্টরি সিম্বলের সাথে থাকে, জয় যুক্ত থাকে। এই ঘরের প্রতীক হচ্ছে তীর। তো সেই হিসেবে ভগবানের নিজের রাশি ছিল একটা সময়, তো ভিক্টরি সিম্বল যুক্ত আছে। এ প্রচণ্ড চতুর হয়, কানিং হয়, খুব ইমোশনাল হয়। ইমোশনাল জায়গাটা এর একটা নেগেটিভ বলতে পারেন। ইমোশানে কিন্তু সে অনেক সময় অনেক কাজ করে ফেলে, যেটা হঠকারিতা সৃষ্টি হওয়ার একটা প্রাইমা ফেসি কাজ। একটা রিলিজিয়াস ডেভোশন থাকে, স্পিরিচুয়ালিটির জায়গাটা এদের অনেক দেরিতে আসে। আফটার 40 to 45 স্পিরিচুয়াল জায়গাটা তৈরি হয় এদের, তার আগে এদের আসে না, পরে আসে। আর এদের হিউম্যানিটি থাকে, প্রচুর হেল্প, যেটা আমি আগেই বলেছি। আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে কিন্তু এদের প্রচুর গ্রহণযোগ্যতা থাকে এবং কিছু না কিছু কাজ এরা করতে পারে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা কিন্তু জন্মগতভাবে হয়তো কোনো জায়গায় আঁকা শেখেনি বা গান শেখেননি, বা ধরুন ভালো রান্না করতে কোনো দিন কারোর কাছে শেখেননি, কিন্তু অসম্ভব ভালো গুণ আছে। খুব ভালো সেলাই করতে পারেন, খুব ভালো বুটিকের কাজ করতে পারেন, অসম্ভব গুণী মানুষ এখানে এদের আমি দেখেছি। একটু হটকারি থেকে মাথা গরম করে ফেলে, সেই সময়টুকু ব্যতি রেখে কিন্তু ভীষণ গুণী নক্ষত্র এই নক্ষত্র। এই নক্ষত্র দিয়ে যখন শুক্র পাস করবে, শুক্র কিন্তু তার পূর্ণ গুণ বিকাশ হবে, পূর্ণ গুণ। 13ই নভেম্বর প্রায় রাত্রি 8:30 পৌনে 9টা থেকে 1 ডিসেম্বর পর্যন্ত মার্গী গতিতে শুক্র এই নক্ষত্র দিয়ে যাবে। এবং এই নক্ষত্র কিন্তু লাভ অ্যাফেয়ার্স যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে বৃদ্ধি করাবে এই সময়। যারা মনে করছেন যে কারোর কাছে কোনো সাড়া বা আবেদনের জন্য ওয়েট করছেন, তারা এই সময় কিন্তু সেটা পাবেন। সন্তান সৃষ্টি হওয়ার জন্য অত্যন্ত শুভ সময় এটা। পঞ্চম ভাবের কারক শুক্র পাস করছে, শুক্রের ভেলোসিটি স্লো হচ্ছে আস্তে আস্তে। ইট ইজ দ্য পারফেক্ট টাইম সন্তান নেবার জন্য। এবং বৃহস্পতি, শুক্র যেখানে থাকবে তার 3rd হাউসে চলে যাবে, অর্থাৎ শুক্রকে বল দেবে। বৃহস্পতি নিজেও মেটেরিয়াল এবং এই ঘরের অধিপতি, এবং এই ঘরের অধিপতি থেকে শুক্রকে চূড়ান্ত বল প্রদান করবে। দেখুন, বৃহস্পতির ঘরে শুক্রের নক্ষত্র আছে, শুক্রের নক্ষত্র দিয়ে বৃহস্পতির মধ্যে যে কিছু জায়গায় জড়তা আছে, অর্থাৎ কিছু রিজার্ভ জায়গা রয়েছে, সেটা শুক্রকে দিয়ে ব্যালেন্স করা রয়েছে। আমাদের নক্ষত্রগুলো এভাবেই করা থাকে সবসময়। শনির ঘরে চন্দ্রের নক্ষত্র, রবির নক্ষত্র, চন্দ্রের ঘরে শনির নক্ষত্র, সবসময় ছোট ঘরে বড় নক্ষত্র, বড় ঘরে ছোট নক্ষত্র, যে খুব রিজার্ভ তার ঘরে অপেক্ষাকৃত ডাইলিউট নক্ষত্র, যে খুব হটকারী অত্যন্ত তার ঘরে অপেক্ষাকৃত ইমোশনাল এবং শান্ত নক্ষত্র। মঙ্গলের ঘরে শুক্রের নক্ষত্র, মঙ্গলের ঘরে শনির নক্ষত্র, সেই দিয়ে কিন্তু তাকে ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে। হরোস্কোপ একটা মানে পরিষ্কারভাবে একটা ট্রায়াল ব্যালেন্সের মতন, দুদিকে ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে সব কিছু দিয়ে। এই ব্যালেন্সটাই যখন এদিক ওদিক হয়, তখনই আপনার জীবনেও এদিক ওদিক হতে থাকে। ইট ইজ দ্য বেসিক থিং। তো শুক্র যখন এই নক্ষত্র দিয়ে যাবে, টেম্পারেচার দেখবেন তখন খুব দ্রুত মানে উইল বি ব্রট ডাউন। তার সাথে যেটা হবে সেটা হচ্ছে যে খুব মনোরম একটা পরিবেশ পাবেন, খুব রোম্যান্টিক এবং খুব আর্টিস্টিক একটা এনভায়রনমেন্ট পাবেন, এবং মনে হবে যে সব কিছুর মধ্যে একটা বেশ রোম্যান্টিসিজম কাজ করছে, আবেগ খুব কাজ করছে, এবং সব কিছু নতুন করে একটা ভালো লাগার প্রবৃত্তি তৈরি হবে। প্রচুর ফুল প্রোডাকশান হবে, প্রচুর ফলের প্রোডাকশান দেবে এবছর। যদি মকর রাশিতে 5 ডিগ্রি ক্রস করে যেত তাহলে গন্ডগোল করতো। যেহেতু মকর রাশিতে মাত্র 2 ডিগ্রি কাছাকাছি ঢুকেই শুক্র আবার রিভার্ট করবে স্যাজিটেরাসের দিকে, এবং আবার রবীন নক্ষত্রটাকে ছেড়ে দিয়ে, আমি রবীন নক্ষত্র কিছুদিন পরে বলে দেব, আমাদের উত্তরাষাঢ়া নক্ষত্র, তো তারপরে আবার শুক্রের নক্ষত্র, এবং শুক্রের নক্ষত্রেও দাঁড়িয়ে থাকবে এখানে। 29শে জানুয়ারি গিয়ে ও ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হয়ে অন্তত প্রায় 1 মাসের মতন এই নক্ষত্রেও কিন্তু ও থাকবে। তার মানে প্রায় ফেব্রুয়ারি 2/3 পর্যন্ত, তারও একটু বেশি হতে এই নক্ষত্রের ওপর দিয়েই ওর
গোচরটা থাকবে, তারপর একটা লং স্ট্যান্ডিং এফেক্ট ভালো দেবে। নেগেটিভ এফেক্ট কী দিতে পারে? নেগেটিভ এফেক্ট যেটা হচ্ছে প্রচণ্ড সুগার বৃদ্ধিকারী। শুক্র বৃহস্পতির কম্বিনেশন ইজ অলওয়েজ সুগার বৃদ্ধিকারী হয়। নাম্বার 2, যাদের ওয়েট বেশি তাদের ওজন আরও বেশি বাড়িয়ে দেবে, বা যাদের ওজন কম তাদের একটু ওজন বাড়াতে পারে। ওয়েট বৃদ্ধির সাথে সাথে ব্লাড প্রেশারেরও নির্দেশক। রক্ত এবং লসিকা, বোথ ব্লাড অ্যান্ড লিম্ফ, দুটোরই স্রোত বাড়াবে শরীরের মধ্যে দিয়ে। তার ফলে একটু ব্লাড প্রেশার বৃদ্ধিকারী হবে, শরীরে একটু শ্লেষ্মা তৈরি করতে পারে। শুক্র কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখবেন পিত্তের দোষ তৈরি করে। জলকারক প্ল্যানেট কিন্তু পিত্তের দোষ তৈরি করে, কারণ শুক্রের লোকেদের খাবার তো একটা এক ধরনের আনন্দ। তো আমরা কি করি? বড় বড় রেস্টুরেন্টে যাই খেতে, বাড়িতে ভালো মন্দ এনে খাই, যখন একটু হাতে পয়সা কড়ি থাকলো পরিবারকে নিয়ে উপভোগ করি, বন্ধু বান্ধবদের নিয়ে উপভোগ করি। তো খাদ্যের মধ্যেও এক ধরনের উদযাপন আছে, একটা সেলিব্রেশন আছে। যে কোনো প্রকার সেলিব্রেশন, সেটা মেটেরিয়াল, তার সাথে শুক্র যুক্ত। আমরা যত ল্যাভিশনেস, গরম লাগছে এসি চালিয়ে দিলাম, ঠান্ডা, বাইরে ধুলোবালি, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব না, লোকের ঘাম লেগে যেতে পারে, লোকের জামা কাপড় গায়ে লাগতে পারে, নিজের প্রাইভেট কারে যাব, কাজ বন্ধ করে এসি চালিয়ে শুক্র ভোগ করছি আমি। অর্থাৎ যত রকম ভোগের উপাদান আছে সব কিছু ভোগের উপাদানের সাথে শুক্র যুক্ত। শুক্র সেই ভোগ কোথা থেকে পায়? কিছুটা সে আর্ন করে, কিছুটা সে অ্যানসেস্ট্রালি পায়। এটা একদম বেসিক জায়গা। শুক্রের লোকেদের আমি দেখেছি জীবনে কোনো না কোনো একটা ফেজে, অর্থাৎ একটা মানুষের যদি 80 বছর একটা অ্যাভারেজ আয়ু হয়, এখনকার দিনের যা অগ্রগতি আছে মেডিকেল সায়েন্সের, সেই হিসাবে 80 বছর, তাহলে দেখা যাবে যে 30 বছর অন্তত সে ভোগ করে। শুক্র খুব ইরেসপন্সিবল টাইপের হয়। ইরেসপন্সিবল মানে শুক্র আবেগ দ্বারা পরিচালিত। এই যে আমি বললাম না যে মানুষকে দান করে, এই দানটা কিন্তু তার রেসপন্সিবিলিটি থেকে করে না। সে মানুষকে ভালোবাসে তাই দান করে। সে তার আবেগ আছে যে না, মানুষ কষ্টে আছে, তাকে দিয়ে দাও। রবি যে দানটা করে সেটা সে অকেশনালি করে, অর্থাৎ প্রতি মাসে মাসে মাইনে দেওয়ার মতো। সে দায় নিয়ে করে, যেরকম পিতামাতা করে, যেরকম হাজব্যান্ড ওয়াইফ একে অপরের জন্য করে, বা হাজব্যান্ড ওয়াইফ মিলিয়ে তার সন্তানদের জন্য করে, বা পিতামাতার জন্য করে, সেই রকম টাইপের কাজ রবি করে। রবির কাজের মধ্যে রেসপন্সিবিলিটি থাকে, অর্থাৎ তার একটা রেকারিং এফেক্ট আছে। আমরা যেটাকে বলি না যে রেভিনিউ ম্যাটার, যেটা একটা নির্দিষ্ট কনস্ট্যান্টলি হতে থাকে, আইদার সেটা রিসিপ্ট অর এক্সপেন্ডিচার, যেটাই হোক না কেন, সেই রকম কাজ হচ্ছে রবির কাজ। শুক্রের সেটা হয় না। শুক্রের হাতে পয়সা আছে তো দিয়ে দিল, মানে আমি বিশেষ করে এই নক্ষত্রের ক্ষেত্রে বলছি, সে নিজে ভোগ করলো। আবার যখন পয়সার কম আছে তখন সে হাত তুলে দেবে, বলবে যে নেই, আমি কোথা থেকে দেবো এখন। রবি কিন্তু তার ওই পরিস্থিতিটা তৈরি হওয়ার আগে থেকেই কনসাস হয়ে যাবে যে আমার পরিস্থিতিটা আসছে, আমাকে তার জন্য প্রিপেয়ার হতে হবে, এবং আমার যেহেতু দায় আছে আমাকে সেই কাজটাকে করে নিতে হবে। সেই জন্য রবির লোকেরা ঘুমায় কম। রবির লোকেরা সারাদিনে, আমি দেখেছি রবির প্রভাবযুক্ত মানুষেরা দিনে 4 ঘন্টার বেশি গভীর ঘুম ঘুমাতে পারে না। সব সময় তাদের মাথায় টেনশন ঘুরতে থাকে, এবং কিছু না কিছু দায় তাদের সাথে যুক্ত থাকে। যাদের ছকের ডেনসিটি অনেক বেশি, একটা অনেক বড় ক্ষেত্র নিয়ে যে মানুষ কাজ করছে, সমাজে অনেক শ্রেণীতে সেরকম ক্ষেত্রের মানুষ আছেন, তাদের অনেক বেশি দায়। আবার যারা ধরুন একটা পরিবার 3-4 জন মানুষের দায় নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে তার ক্ষমতা অনুসারে সেটাই দায়। তারা অলওয়েজ সদা জাগ্রত থাকে, অ্যালার্ট। রবি ইজ অলওয়েজ অ্যালার্ট। রাজা কখনো ঘুমায় না, আর যে রাজা ঘুমায় তার সব গেল। এটা হচ্ছে বেসিক জায়গা শুক্র আর রবির দানের মধ্যে। রবির দানের মধ্যে এক ধরনের শ্রেণী বিভাগ আছে। আমি তোমাকে দিচ্ছি, ইউ আর মাই সাবজেক্ট, তার মানে ইউ আর মাই সাবঅর্ডিনেট। আপনাকে পরিষ্কার বুঝিয়ে দেবে রবি, অন্তত অ্যাটিটিউডের সে বুঝিয়ে দেবে, সব দিয়ে দেবে, তার নিজেরটাও দিয়ে দিতে পারে, কিন্তু তোমাকে আপনাকে বুঝিয়ে দেবে যে ইউ আর দ্য সাবঅর্ডিনেট টু রাজা। আপনি ওর সাথে এক চেয়ারে শেয়ার করতে পারবেন না কখনো। শুক্রের ওসব নেই। শুক্র আপনাকে ঘাড়ে তুলে নেবে, তুলে নিয়ে সে দান করে দিল, বা আপনার থেকেও নিয়ে নিল দরকার পড়লে, ওর ওই সব দায় নেই। রবি কারোর থেকে কিছু চাইতে পারে না।
আমি কেন বলছি এই কথাটা, কারণ রবির এটা মূল ত্রিকোণ, রবি থেকে 5th হাউস এটা। রবি কারোর থেকে কিছু চাইতে পারে না, রবি সব থেকে ড্রব্যাক। রবির লোকের থেকে, রবি কারোর থেকে যদি পয়সা পায় সেটা সব থেকে নেগেটিভ জায়গা, এবং কেউ যদি জেনে যায় যে সে লোক রবির লোক, সে তাকে পয়সা দেবে না, কারণ সে চাইতে পারবে না। শুক্র যেরকম দেবে সে নিয়েও নেবে, কিন্তু এই নক্ষত্রের মধ্যে একটা বেসিক গুণ আছে, এই নক্ষত্র কিন্তু দিতে পারে, মুক্ত হস্তে দিতে পারে, কোনো রকম কার্পণ্য করবে না। এবং এর মধ্যে আর্ট অ্যান্ড কালচারের জায়গা খুব ভালো রয়েছে, খুবই ভালো রয়েছে। এই নক্ষত্রের মানুষেরা উদার হয়, বুদ্ধিমান হয়, বুদ্ধিমানের থেকেও চালাক হয়, খুব কানিং হয়, এবং সে জানে যে কি করে জীবনকে একটা ব্যালেন্স করে চলতে থাকে। তুলা রাশির প্রকৃতি তো, শুক্র মানে তুলা রাশির প্রকৃতি, শুক্র খুব ব্যালেন্স করতে পারে, যেরকম ভোগ করতে পারে, মানে প্রিটেন্ড করতে পারে। তো শুক্রের লোকেরা কি হবে, একজন অভিনেতা কি করছে, কখনো পুলিশের অভিনয় করছে, কখনো চোর হয়ে যাচ্ছে, কখনো একজন বড় শিল্পপতি হয়ে যাচ্ছে, কখনো একজন ভিখারি হয়ে যাচ্ছে, সব রকম চরিত্রে সে নিজেকে মানিয়ে নিচ্ছে। অ্যাকচুয়াল সে কি সেটা কিন্তু আমরা তার সম্পর্কে না জানলে বলতে পারবো। তো শুক্র খুব দ্রুত নিজেকে বদলাতে পারে, ক্যামেলিয়ান বলি আমরা এই জন্য, তার প্রকৃতি চেঞ্জ করতে পারে। সেই জন্য শুক্রের লোকেরা সব কিছুর সাথে মানিয়ে চলতে পারে যদি শুক্রের সাথে মঙ্গলের এফেক্টটা ভালো থাকে ছকে, এবং শনি একটু বলবান হতে লাগে। শুক্র খুব সুন্দর মানিয়ে নেয়, সেই জন্য শুক্রকে কালপুরুষের একদম মাঝামাঝি অংশ দেওয়া রয়েছে, এবং সাইনটাও দেওয়া রয়েছে লিব্রা, একটা তুলা দণ্ড, একটা ফালক্রাম আছে মধ্যেখানে, আলম্ব আছে, সেরকম পজিশন। যাই হোক, আলোচনা এখানেই রাখলাম আমি। আপনারা যারা এই নক্ষত্রের জন্ম, তারা চেষ্টা করবেন জীবনে এনরিচ করা। মোটামুটি 42-3 থেকে 50-র মধ্যে এদের জুপিটারের দশা স্টার্ট হয়, এবং জুপিটারের দশার প্রথম দিক, প্রথম 3-4 বছর একটু স্লো দেয় স্টার্টিং, তারপরে আস্তে আস্তে জুপিটার ধরতে শুরু করে। জুপিটার ম্যাল পজিশন যদি খুব না হয়, বা অত্যন্ত দুর্বল অবস্থায় যদি তার বর্গযোগ না থাকে, তাহলে কিন্তু এই মানুষের 50+ পর থেকে অভাবনীয় উন্নতি দেয়, অর্থাৎ মাঝ বয়স থেকে কিন্তু এই নক্ষত্রের ডেভেলপমেন্ট খুব ভালো দেয়, এবং শুরুর দিক থেকেই তার স্কিলটা বোঝা যায়। সমাজকর্মী বা অন্যান্য বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যুক্ত কাজকর্মের সাথে কিন্তু এই মানুষ খুব ভালো যুক্ত থাকতে পারে। তবে এর মধ্যে একটু স্পেকুলেটিভ মেন্টালিটি থাকে, একটু ফটকাবাজি দিকে টেন্ডেন্সি থাকে। সেই জায়গাটা যদি বিশেষ করে যদি বুধের নবাংশে পড়ে যায়, মানে 16°40' থেকে 20°র মধ্যে, তাহলে কিন্তু এই স্পেকুলেটিভ জায়গাটা একটু থাকে। এটা থেকে একটু সাবধানে থাকবেন যাদের যাদের ক্ষেত্রে আছে, খুব বেশি রিস্ক নেওয়ার দরকার নেই, সাবজেক্ট টু ইওর দশা বা ছকের অন্যান্য অবস্থা। সেটা ভালো থাকবেন প্রত্যেকে। উৎসবের মরশুম চলছে, সবাই সাবধানে থাকবেন, যা নিষেধাজ্ঞা আছে সেগুলো দয়া করে মানবেন, আর যেন ফার্দারেন্স অফ রেকারেন্স না হয়। নমস্কার।